46,000-এর মধ্যে বহু ভোটই আমাকে হারাতে সাহায্য করেছিল। যারা মারা গেছেন তারা নেমে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ভবানীপুর থেকে তো আগের বার জিতেছিলেন ভূতেরা, শোভনদেব চট্টোপাধ্যায় তো জেতেননি। আমার তো বেরম পিসি নেই, সবাইকে ভেঙে চুরে দিয়ে যেমন খুশি সাজোর একটা দল। শাসক দলের এত আতঙ্কের কারণ কি ছিল? এসআইআর আটকাতে যারা আমাদের দিদি, কাকিমা, কাকু, জেঠু তারা ফোন করেছেন, বাবাই তোকে রোজ দেখতে পাবে এবার। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। কিছুক্ষণ আগেই আপনারা জানতে পেরেছেন যে বিজেপির আগামী নির্বাচন, বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে এবং সেখানে জানতে পারছি যে আমাদের সঙ্গে রয়েছে যেই মানুষটি, রুদ্রনীল ঘোষ, তিনি দাঁড়াচ্ছেন হাওড়া শিবপুর থেকে। রুদ্রনীলদা, প্রথমত শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে 2021 সালের কথা একটু যদি যাই, সেখানে তোমার একটা জায়গা ছিল যে কানাঘুষো শোনা যাচ্ছিল এবং তুই নিজের কাছের লোকজনের মধ্যে বলছিলে যে যদি আমাকে হাওড়া শিবপুরটা দেওয়া হয়, আমার মনে হয় আমি যেহেতু ওখানকার জন্ম, আমার ওখানে বেড়ে ওঠা, সেক্ষেত্রে আমার একটা কোথাও একটা গিয়ে একটা এক্সট্রা পয়েন্ট থাকবে। এখন তো সেটাই হলো, এরপর তুমি কি বলবে? এটা তো বাড়তি ভালো লাগা, বাড়তি টান থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজ আমায় যে দু একজন মানুষই চেনেন, তারা তো হাওড়ার ওই মাটিটার জন্যই চেনেন যেখান থেকে আমার পড়াশোনা, স্কুল, ছাত্র রাজনীতি, থিয়েটার সবটা। তো ফলত ওই ইমোশনটা তো কাজ করেই বরাবর। আর যখন রাস্তাঘাটে বেরোলি, যারা আমায় ডাক নামে চেনে, যে অলিগলিগুলোকে আমি চিনি, যে গলির ভেতরে লুকিয়ে থাকা আসল সমস্যাগুলোকে আমি জানি, সেখানে কাজ করতে তো একটু সুবিধে হতো বলেই যে কেউ ভাববেই। তো ফলে আমার সেটা মনে হয়েছিল। তো তারপর দল আমাকে ভরসা করে ভবানীপুরের মতো অগ্নিকুণ্ড যাকে বলে আর কি, যেখানে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের বসবাস, তাদের সাম্রাজ্য, যেখান থেকে শাসক দলের যৌতুকগৃহ যেটাকে বলা যায়, যেখান থেকে রাজনৈতিক পলিসি শাসক দল তৈরি করে, সেই ভবানীপুরে যখন প্রার্থী করলো, তখন আমার মনে হলো যে দল আমাকে আর একটু বেশি পরীক্ষা করতে চাইছেন। তো যাই হোক, ফলাফলে 28,000-এ হেরেছিলাম, কিন্তু মনে রেখে দেওয়া দরকার যে ভবানীপুরে 8টা ওয়ার্ডের মধ্যে 2টো ওয়ার্ড অ্যাকচুয়ালি আমায় হারিয়েছিল। আর এই 2টো ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড 77 ওয়ার্ড, যেটা ববি হাকিমের কথায় মিনি পাকিস্তান, অর্থাৎ যেখানে বাংলা ভাষা শুনতেই প্রায় পাওয়া যায় না। আর একটা 2 ববি হাকিমের বাড়ির এরিয়া চেতলা, যেখানে বাংলা ভাষা হাফ শোনা যায়। তো যাই হোক না কেন, বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে যারা কথাবার্তা বলেন বা যারা বিজ্ঞাপন করেন, তো তারাই, যারা বাংলা ও বাঙালি বিষয়টার মধ্যে নেই, সেই জায়গাগুলো দিয়ে আর কি আমাকে হারাতে সক্ষম হন। এবং সবাই জানে যে কি লেভেলে ভুয়ো ভোট পড়েছিল এবং এতটাই বেশি আতঙ্কগ্রস্ত হয়েছিল তৃণমূল দল, যে কারণে প্রায় মিডিয়ার তোমরা সবাই জানো যে 2-3 বার আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল ভবানীপুরে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারের গন্ধ পাচ্ছিলেন, তাই তিনি ভবানীপুর থেকে নিজের মাটি ছেড়ে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। তিনি দলনেত্রী তৃণমূলের, তিনি চাইলে যেখানে খুশি দাঁড়াতে পারেন। নিজের বাড়ি কখন কেউ ছাড়ে? যখন তিনি রাজনৈতিকভাবে বিপদের আঁচ করতে পারেন। এবং সেটাই ঠিক ছিল যে পরিষ্কার, যদি চুরি জচ্চুরি, লুট এবং পুলিশের সঙ্গে ক্রিমিনালদের আঁতাত যদি তৈরি না হতো, শুধুমাত্র ভবানীপুর নয় বহু জায়গাতেই, তো তাহলে কিন্তু তৃণমূল নিজে জিততে পারত না। এবং কাল উত্তীর্ণ হয়েছে। তো অর্থাৎ দেখা যায় যে 2টো ওয়ার্ডের জন্য আমি হারি এবং কাল উত্তীর্ণ হয়েছে। এবং তারপর খুব স্বাভাবিক নিয়মে সারা দেশে যেটা চলছে, এসআইআর অর্থাৎ চাল থেকে কাঁকর বাছার কাজ, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজ, এবং যেখানে ভুয়ো মৃতদেহ ভোট, ডাবল কার্ড ভোট, এগুলো বাদ হয়েছে প্রায় 65 লাখের কাছাকাছি, যাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন 60 লাখের ঝাড়াই বাছাই চলছে, সম্মানীয় বিচারপতিরা করছেন, আমি সেটার মধ্যে যাচ্ছি না। এই 58-65 লাখ এই প্রথম ধাপের যে ভোটটা বাদ হলো, সেখান থেকে দেখতে পাওয়া গেল যে ভবানীপুর থেকেই বাদ হয়েছে প্রায় 46,000 ভোট। যারা মারা গেছেন, যাদের ডাবল কার্ড ছিল বা যাদের ট্রেসই নেই। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে এই প্রায় 46,000-এর মধ্যে বহু ভোটই আমাকে হারাতে সাহায্য করেছিল। যারা মারা গেছেন তারা নেমে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তো ফলত
মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে থেকে জানতেন বলেই একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে তিনি নিজের মাটি ছেড়েছিলেন যে এ মাটি ভুয়ো মাটি, এ মাটিতে জেতা দায়। তো তাই তিনি চলে গিয়েছিলেন। তো তারপর তার যে মেশিনারি, আমার উল্টো দিকে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী। আহ এই 28-এ জিতে গিয়েছিলেন তিনি, কিন্তু তিনিও যে জিতেছেন সেই জেতাটা কিন্তু এই ভুয়ো ভোট এবং হুমকি চমকির একটা ভোট ছিল। আমরা প্রত্যেকেই চাই যে কোনো রাজনৈতিক দল তারা লড়াই করুক, এবং সেই ক্ষেত্রে এই ভুয়ো এবং হুমকি এবং লুট সেইটার বাইরে যে যাকে পছন্দ যে দলকে ভোট দিক এবং গণনা হোক। তো সেই যাই হোক, সেই প্রতীক্ষাতে এবার ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী তাকে দল প্রার্থী করলো লড়াই আরো মজবুত করবার জন্য, তার মতো একজন অভিজ্ঞ লড়াকু নেতাকে, এবং আমাকে তারা একদম ঘরের ছেলেকে তার যেখানে পছন্দ সেই ঘরেতেই তারা দিলেন। তো সেটা আমার কাছে শিবপুরটা অন্য একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। আমি বোধহয় সব থেকে বেশি খবরটা জানবার পর থেকে সব থেকে বেশি হাওড়ার নানান মানুষের ফোন কাটছি, রাজনৈতিক কর্মী বা যারা ওখানে রয়েছেন তাদের থেকেও বেশি আমার প্রতিবেশীদের ফোন পাচ্ছি। এবং সারা হাওড়া ঘুরে বেড়াতাম, ওখানেই বাবা মা শিক্ষক ছিলেন, সেখানে পড়াশোনা, সেখানে ছাত্র রাজনীতি, সেখানে থিয়েটার, এবং তারপর আরো বেশি ভাল লাগছে যে আমাকে রোজ বহু মানুষ রুদ্রনীল বলে ডাকবে না, তারা বাবাই বলে ডাকবে। তো এটা একটা খুব বড় পাওয়া। তাই এই লড়াইটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমার লড়াই নয়, আমার সঙ্গে শিবপুরে যারা আমার প্রতিবেশী রয়েছেন তাদের একত্রিত লড়াই। সো ডেফিনেটলি কেউ বলছেন এটা তো বেনিফিট হলো, কেউ বলছেন খুব তো ভালো লাগলো। আমি একটা অদ্ভুত তৃপ্তি পাচ্ছি যে বহু মানুষ, সেই মুখগুলো যেগুলো আমি মাঝে মাঝে হাওড়া যাই তখন দেখা হয়, সবার সঙ্গে কথা বলা সম্ভব হয় না, একটু ভিড়ও চলে আসে, এমন একটা জীবিকায় রয়েছি, প্রচুর নতুন নতুন বাড়ি প্রায় ফ্ল্যাটও হয়েছে। তো যারা একটু নতুন এই 5-7 বছর বাড়ি করে এসেছেন তারা একটু অবাক হতেন আপনি এখানে বলে। তো বাকি 80% মানুষের কেমন আছিস, কিরে, কবে এলি, আবার কতক্ষণ থাকবি বলেন। তো তাদের সঙ্গে রোজের একটা দেখা হওয়ার সুযোগ হলো, এটা একটা নিজের ভালো লাগা। আমি 2021 সালে আবার চলে যাচ্ছি। 2021 সালে মনোজ তিওয়ারি লড়লেন শিবপুর থেকে এবং রবীন্দ্রনাথ চক্রবর্তী, যদি ভুল না করে থাকি, 35,000 ভোটে তিনি হারলেন। হ্যাঁ, রথীন চক্রবর্তী। তো এইবার কি মনে হচ্ছে যে রুদ্রনীল পারবে? আগের বার তো ভূতেরা পেরেছিল, মনোজ তো পারেনি। ভবানীপুর থেকে তো আগের বার জিতেছিলেন ভূতেরা, শোভনদেব চট্টোপাধ্যায় তো জেতেননি। ঠিক তেমন যেখানে ভূতেদের বিদায় হলো এসআইআর পদ্ধতিতে, সেখানে ভাই মনোজ ভূতেদের যদি দাঁড়ায়ও, জানি না এখনো তো তৃণমূল তো তাদের প্রার্থী ঘোষণা করেনি, যদি দাঁড়ায় মনোজের পাশে ভূতটুত নেই, এবার মনোজের একা একা লাগতে পারে, সেটা মনোজের ব্যাপার, ভাই মনোজ কি করবে। রুদ্রনীল ভবানীপুর থেকে প্রার্থী হওয়ার পরে যখন আপনি হারলেন, তারপর থেকে কোনো সাংগঠনিক নেতৃত্বে আপনাকে দেখা যায়নি, কিন্তু এটা কি মনে হচ্ছে যে কোনোভাবে দলের যে শীর্ষ নেতারা তারা রুদ্রনীলের প্রতি আস্থা হারাচ্ছে বা কোথাও গিয়ে অতটা কনফিডেন্ট নয় রুদ্রনীলকে নিয়ে? না, এটা একদম নয়। কি হয়, আমরা তৃণমূলের রাজনীতি দেখতে দেখতে কিভাবে কাকে দেখতে, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওকে ভাইপো বলে দেখা যায়, ওকে খুব অভিজ্ঞ নেতা বলে দেখা যায়। তো এটাকে দেখি না অনেকে বিচার করা শুরু করেন। প্রথম কথা যেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক প্রমুখ, এটা আমার সাংগঠনিক দায়িত্ব, আমি সেটা পালন করি। আমি পার্টির অন্যতম মুখপাত্র, আমি সেটা পালন করি। এবার পরিষ্কার, আমার তো এরকম পিসি নেই সবাইকে ভেঙে চুরে দিয়ে যেমন খুশি সাজোর একটা দল। পছন্দ হলেই অত্যন্ত অযোগ্য মানুষ তিনি যোগ্য, পছন্দ না হলেই অত্যন্ত যোগ্য তিনি দুচ্ছাই অযোগ্য, এমনটা তো নয়। তো ফলত বিজেপির রাজনীতির সঙ্গে পদ্ধতিগতভাবে যেটা তৃণমূলের সম্পর্কে লোকে জানে, তাদের ওয়ে অফ মুভমেন্ট কি, ইভেন বামেদের সম্পর্কে অবশ্যই জানে তাদের ওয়ে অফ মুভমেন্ট কি, তার কারণ কি। বিজেপি যেহেতু শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গে ছিল না,
তাই তাদের কার্যপদ্ধতি দেখে বোঝা খুব মুশকিল, অভিজ্ঞতার জায়গায়। এটা একটা নতুন সিলেবাস তো পশ্চিমবঙ্গে যারা যারা এইসব ব্যাপারে খবর রাখেন, তো অনেকেই বুঝে ফেলেছেন, অনেকের একটু বুঝতে বাকি রয়েছে। তো অধিকাংশ সাংগঠনিক কাজে এবং পরিচালনায় পরিষ্কার আমাদের ধরনের জগৎ থেকে যারা যারা আসেন, আমি আমাদের বলতে শুধু অভিনয়ের কথা বলছি না, হুম। সামাজিক ক্ষেত্রের যে কাজ, তিনি লেখক হতে পারেন, অধ্যাপক হতে পারেন, ডাক্তার হতে পারেন, আইনজীবী হতে পারেন, যে কেউ হতে পারেন, তাদের প্লেসমেন্ট এবং মুভমেন্ট কি কি হবে সেটা তৃণমূলীয় পদ্ধতিতে হয় না। তাই ঠিক আমাদের কোথায় মঞ্চের কখন নিচে থাকতে হয় আর কখন ওপরে থাকতে হয়, এটা তৃণমূলের সিলেবাসে হয় না। তো ফলত যারা কেউ হয়তো মঞ্চের ওপরে খুঁজছেন, তখন হয়তো আমায় দেখতে পান না, তিনি মনে করেন নেই, আসলে না। মঞ্চের ওপরে যারা বসে রয়েছেন তাদের প্রয়োজনীয় কাজে সাহায্য করবার জন্য আমাদের হয়তো নিয়োগ করা। আবার কখনো মঞ্চের ওপরে যখন রয়েছি তখন হয়তো কেউ আমায় নিচে খুঁজতে গেলেন, তখন হয়তো পেলেন না, এমনটা নয়। সারাক্ষণ মাঠে রয়েছি, নালে এত মারধর করে নাকি তৃণমূল? এত মারধর তো করতো না। তো যাই হোক, এই পরিবর্তন যাত্রায় পুরো আহ পশ্চিমবঙ্গের অনেকটাই ঘোরা হলো, মানুষের কাছে যাওয়া হলো, কনস্ট্যান্ট পার্টির কাজ করছি মাঠে নেমে, যেটা অন্যান্য দলেও আমার যারা বন্ধুরা রয়েছেন উম, তারা তার ধারে কাছে এই কাজ করেন না, বা যেহেতু তাদের সাংগঠনিক তো দল নয়, আহ, তো ফলত তারা সেই সুযোগটা পান না যেটা আমি পাই মাঠে নেমে কাজ করার। এই যে তুমি বললে যে এসআইআর, অনেকে বলছে যে এসআইআর নাকি বিজেপিরই বুমেরাং হয়ে যাবে। দেখুন, আহ, এখনো না বেশ কিছু মানুষ আছে দেশটাই বা লাইটার ছেড়ে পাথর ঠুকে যাচ্ছে। আমি কি তাদের অসম্মান করব? আমি করব না। আমি বলবো যে এর একদিন ভালো হয়ে যাবে। যারা বলছে বলতে দিন না। প্রচুর মানুষ বলেন যে তৃণমূল অত্যন্ত সৎ দল, আপনি কি তাদের কটু কথা বলবেন? না, একটু তাদের হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে হবে তুমি একদিন ভালো হয়ে যাবে, সেরে যাবে, দেখো, এই বলে চলে আসতে হয়। তো তাই এই বিষয়ে যারা যা বলছেন, শাসক দলের এত আতঙ্কের কারণ কি ছিল এসআইআর আটকাতে? যদি বিজেপিরই বুমেরাং হয়, তো তাহলে এসআইআর আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় 150 টাকা শাল কিনে সুপ্রিম কোর্টে গিয়ে অতিনাটক করতে গিয়ে ধরা পড়ে বিচারপতিদের ডেকে ফেসে যাওয়ার মতো ঘটনা ঘটাবার তো কোনো কারণ ছিল না। তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেবাস ফেল হচ্ছে তো তার, এসআইআর করতে দেবো না, হলো। একটাও নাম কাটা যাবে না বিএলওদের বলেছিলেন, 2200 বুথে মৃতদেহ নাম বিএলওরা ভয়তে রেখে দিল। কিসের ভয়? প্রাণের ভয়। না এমনি কেউ রেখে দেয় নাকি? কোন বিএলও? যাদের ডিএড তিনিই আটকান। ভোটার অ্যাকাউন্ট শুরু হয়ে যাওয়ার আগে বলছেন দিয়ে দিয়ে দেবো, অমুক দিয়ে দেবো, যেটা সম্ভবত কার্যত দেওয়া সম্ভব নয়। সবাই জানে উনি মিথ্যা কথা বলছেন। যুবকদের ভাতা দেওয়ার কথাবার্তা বলছেন। ভোটার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে নতুন কোনো প্রকল্পে কোনো ভাতা সেইভাবে দেওয়া যায় কি নাকি? আর সব থেকে বড় কথা, টাকা তো নেই। প্রায় 80,000 টাকা করে প্রত্যেকটা মানুষের মাথার উপরে দেনা এই মুহূর্তে। তো তাই তিনি যেগুলো বলছেন সেগুলো যে রাজনৈতিক খেলা, এটা সবাই ধরে নিয়েছেন। যে কোনো রাজনৈতিক দলের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে। তৃণমূলের ক্ষেত্রে কেন পুনর্নির্বাচিত করবেন তৃণমূলকে, সেটা না বলবার যুক্তি তারা হারিয়ে ফেলেছেন। ভাতার জন্য আবার তৃণমূলকে আনবেন কাজের জায়গা বন্ধ করে দিয়ে, যাতে জামাতপন্থী বেশ কিছু উগ্র মানসিকতার লোক আবার সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস, চন্দন দাসদের ফালা ফালা করে কেটে ফেলতে পারে, সেই জন্য আনবেন। যাতে বিভিন্ন জায়গায় যেভাবে মূর্তি ভাঙা হচ্ছিল, মুন্ডু কাটা হচ্ছিল, মা কালীকে প্রেজেন্ট মানে তোলা হচ্ছিল, স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছিল, সেই জন্য আবার তৃণমূলকে আনবেন? নাকি বাংলা এবং বাঙালির অস্মিতার বিজ্ঞাপনের মডেল হিসেবে তৃণমূলকে ভেবে নিয়ে যারা রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেয় টিএমসিপি, যারা রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল বলে তাদের অপমান অসম্মান করে, যারা ভগবান শ্রী চৈতন্য দেব তারই নবতম রূপ মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছোট করেন, মা কালী আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তো তাদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা শুনবার জন্য আনবেন? নাকি আরো যাতে পরিযায়ী শ্রমিক বানাবার ফ্যাক্টরি তৈরি হয়ে যেতে পারে, কাজের জায়গা তৈরি না করে সেইটার জন্য তৃণমূলকে ভোট দেবেন? কোনটা বলবেন তৃণমূল?
নাকি আরো যাতে আবাস প্রকল্পের ঘর তৃণমূলের নেতারা চুরি করতে পারে সেই জন্য দলে দলে আবার তৃণমূলকে ভোট দিন, যাতে আপনার চাল ডাল এবং চাকরি চুরি হতে পারে সেই জন্য আবার তৃণমূলকে ভোট দিন। আমি জানি না তারা কি বলবে, তারা কি বলবেন তাদের ব্যাপার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আসল কথাটি বলে ফেলেছেন, বলে দিয়েছেন। ধর্মতলায় ধর্ণা মঞ্চের নামে যে নাট্যমঞ্চ করা হয়েছিল, যেখানে পর্দা উঠতো আর নামতো শেষ দিনে, যে যদি আপনারা ভালো থাকতে চান, মানে তিনি বলেই দিলেন এই হতভাগ্য পশ্চিমবঙ্গে আমরা যারা কাজ হারিয়েছি, যে যে বাড়ির ছেলে মেয়েগুলো ভিন রাজ্যে চলে গেছে, যাদের চাল ডাল আবাস চাকরি সবটা চুরি হয়েছে, যারা চোখের জল মুছে মাস্টার ডিগ্রি নিয়ে ভাতার লাইনে দাঁড়াচ্ছে, তারা নাকি তৃণমূলের কথায়, তৃণমূল নেত্রীর কথায়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথায় ভালো আছেন। আর যদি এইভাবে ভালো থাকতে চান তাহলে তৃণমূলকে ভোট দিন, না হলে একটা সম্প্রদায় আছে তারা যদি ঘিরে ফেলে তাহলে 12টা বাজিয়ে দেবে 12 ঘন্টায়। অর্থাৎ মুসলমান সম্প্রদায়কে তিনি দিয়ে ঘেরাও করাবেন, সাম্প্রদায়িক উগ্রতার আগুন লাগিয়ে দেবেন। আর এই দেশলাইটা যে তারই হাতে, তিনি এটা বললেন। তিনি কাকে ছোট করলেন? তিনি তো আমার মুসলমান ভাইদের ছোট করলেন। আচ্ছা, এই যে বারবার যেটা বিজেপি করছে বা বিজেপি যেটা ভোটের ইস্যু, সেটা কি কোনোভাবে ধর্মীয় মেরুকরণ এইবারের ইলেকশনে? না না, যেভাবে দেখুন সিপিএম ধর্মীয় মেরুকরণ করেছিল, যেভাবে তৃণমূলও সেই রাস্তা ধরে যেটা চেষ্টা করেছে, বিজেপির ধর্মীয় মেরুকরণ বলতে তো কোনো কিছু জায়গা নেই। ভারতীয় জনতা পার্টি তো হিন্দুত্বের কথা বলে তাতে অসুবিধে কোথায়? আপনি কি মুসলমান না আপনি খ্রিস্টান, আমি যদি জিজ্ঞেস করি, আপনি যদি বলেন আমি হিন্দু, তাহলে কি আপনি কোনো সাম্প্রদায়িক বক্তব্য রাখলেন? তা কি না তো। তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানেই রয়েছে, তারা সেখানে সেখানেই প্রত্যেকটি ধর্ম এবং পেশার মানুষের জন্য প্রত্যেকটি প্রকল্প নিশ্চিত করেছেন। এই জেনে গেছে পশ্চিমবঙ্গের মানুষ, আর ভবি ভুলবার নয়। তারা জেনে গেছেন যে এই রাজ্যের হিন্দু আর মুসলমানকে বঞ্চিত করবার জন্য বিজেপি সরকারের যে নানাবিধ প্রকল্প, মহিলাদের উন্নতি করবার জন্য লাখপতি দিদি প্রকল্প, শুধুমাত্র ভাতা নয়, যাতে তারা স্বনির্ভর হতে পারে, সেলফ হেল্প গ্রুপের কাজ করে, সেটাকে বন্ধ করে রেখে দিয়েছে এই রাজ্যে তৃণমূল, চালু করতে দেয়নি। তারা জানে যে আয়ুষ্মান ভারত, যা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে 10 গুণে শক্তিশালী একটা স্বাস্থ্য পরিষেবার কার্ড, যা মানুষের ট্যাক্সের টাকায় কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী সরকার সবার জন্য দিচ্ছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিজেপি বিরোধী রাজ্যগুলো এই কার্ড দিয়ে মানুষকে স্বাস্থ্যের সুবিধা দিচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বন্ধ করে হিন্দু মুসলমানের ক্ষতি করছেন। এটা সবাই জানে। সবাই জানে যে পরিষ্কার শুধুমাত্র ভাতা নয়, পিএম কৌশল, দীনদয়াল উপাধ্যায় স্বনির্ভর যোজনা, নানান প্রকল্প রয়েছে যেগুলোকে দিয়ে পরিষ্কার বেকার যুবকদের শুধু ভাতার লাইনে দাঁড় করানো নয়, তাদের ট্রেনিং দিয়ে স্বনির্ভর করবার ক্ষেত্রে আর্থিক সহায়তা করা হচ্ছে, সেইগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে। এটা মানুষ আজকে জেনে গেছে। এটা কোথায় মেরুকরণ? তার মধ্যে হিন্দু মুসলিম কোথায়? যারা এই কথাগুলো তুলছে তারাই বরং পরিষ্কার মেরুকরণ তৈরি করবার চেষ্টা করছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কথাবার্তা বললেন। যেভাবে যেভাবে যখন আনিস খানকে তৃণমূল হাওড়া আমতায় খুন করে মারলো, যেই সময় ববি হাকিম হাওড়া আমতায় ভোট চাইতে গিয়ে, মানে ভোট ব্যালেন্স করতে গিয়ে মুসলমান সমাজেরই তাড়া খেলেন, কোন ববি হাকিম? দাওয়াতে ইসলামের কথা যিনি বলেছিলেন। তখন তো এই ধরনের প্রশ্নগুলো অনেকে করেন না, উগ্র সাম্প্রদায়িকতা অমুক তমুক, আমি তো জানি না। তো যাই হোক, তিনি তার নিজের ধর্ম পালন করুন। তিনি অন্য ধর্মের লোককে বলছেন যে আপনি অন্য ধর্মে জন্মেছেন মানে পুণ্য করেননি, আসুন ইসলাম গ্রহণ করুন। দাওয়াতে ইসলাম মানে ইসলামে আসুন, ইসলাম ধর্ম গ্রহণ করুন, মানে কনভার্ট করার কথা বলেছে। তখন তো বাকিরা এই প্রশ্নগুলো করেনি কেন? খুব সুন্দর বেছে বেছে এই ধরনের একটা মানসিকতা তৈরি করা হয়েছিল। যাই হোক, আজকে মুসলমান সমাজ যাদের দিয়ে দাঙ্গা করানো হবে বলে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের শেষ দিনে এই হুমকিটা দিলেন, সনাতনীদের থ্রেট করলেন, 70% হিন্দুদের থ্রেট করলেন যে ওরা ঘিরে নেবে। তিনি ভুলেই গেলেন যে বাকি সবাই ওনার মতো ভেজাল হিন্দু নয়, যিনি বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলেন যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ, যিনি পবিত্র ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলেন যে গান্দা ধর্ম, সবাই ওনার মতো নয়। এনাকে বিশ্বাস করতে হবে। আপনি এই সমস্ত করবেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম সমর্থক, তারা মূর্তি বানায় বলে তাদের ফালা ফালা করে কাটা হবে, আর তাদের পরিবারের আর্তচিৎকার শুনে পুলিশ কানে তুলে দিয়ে বন্ধ করে বসে থাকবে যে মানুষ মরুক আমি যাব না। এ সবাই দেখে নিয়েছে, শিখে নিয়েছে। তাই মুসলমানদের একটা
বড় অংশ তারা তৃণমূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। তারা সরাসরি অন্য রাজনৈতিক কেউ দল গঠন করছেন, কেউ তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছেন, এবং বহু মানুষ তারা বিজেপির মিছিলে হাঁটছেন, মুসলমান ভাইয়েরা। এটাও তো দেখবার। আমার মনে হয় যে এই সমস্ত দেখবার পর তৃণমূল তার স্ট্র্যাটেজি হারিয়ে ফেলেছে। নাহলে আপনি দেখুন না, নির্বাচনের প্রাক্কাল এত বড় একটা পশ্চিমবঙ্গের শাসক দল, মানুষ তাদের কি না ভালোবাসে, উড়ি বাবারে। একটাও রাস্তায় বেরিয়ে আপনি যখন আমার সঙ্গে কথা বলছেন, একটাও ঝান্ডা, ব্যানার, ফেস্টুন দেখাতে পারবেন তৃণমূলে? নেই। কেন? তারা হারিয়ে ফেলেছেন কি ভাষায় মানুষকে বলবেন যে আমাদের ভোট দিন, এই কারণে ভোট দিন। তো তাই এই মেরুকরণের গল্প, অমুক তমুক যাই বলুন, কিছু যায় আসে না। সেকুলারিজমের মানে স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি ভাই। ওই সুজনবাবু, বিকাশবাবুদের মতো নয়, নিজেদের হিন্দু বলতে গিয়ে লজ্জা পায়। এথিস্ট মানে ঈশ্বরে অবিশ্বাসী, কিন্তু এটা মুসলমান ভাইদের সামনে গিয়ে বলে না। এমন সারেগামাপা বাজিয়ে দেবে, সারাদিন ধরে বাজবে পিঠে, যে কারণে ওনারা বলেন না। হিন্দুদের কাছে এসে লাল ছালু বেঁধে যুক্তিতে থাকুন, ঈশ্বরে নয় বলে বই বিক্রি করেন, কিন্তু কখনো বড়দিনে, যীশু খ্রিস্টের জন্মদিনে করেন না সেই সব বই। কখনো ঈদ মোহরমের দিনে বিক্রি করেন না। তো কারা আসলে পরিষ্কার ধর্ম নিয়ে বিক্রি করে বা খেলে, বা 30% যে মুসলমান সম্প্রদায় তাদেরকে ভোট বাক্সে মুরগি বানাতে চায়, তা মুসলমান সমাজ স্পষ্টভাবে জেনে গেছে। সো তাই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়, তো আমার এই রাজ্যের, আমার এই মাটির হিন্দু মুসলমান সবাই তো চায়। 2021-এর পর থেকে 2026-এ একাধিক বিজেপি বিধায়ক দলবদল করেছেন। তৃণমূলরা বলছেন এইবার 2026-এ বিজেপি ধরাশায়ী। দেখুন, যদি কেউ, যাদের টাক পড়ে গেছে, আমার পরিবারে প্রচুর মানুষ আছে, দেখবেন কানের ধারে কিছু চুল থাকে তাদের। এটা কোনো মজার কথা নয়, স্বাভাবিক একটা মানুষের জুলপিতে আর কানের পাশে চুল থাকে। অনেকটা ধরে নিন সত্যজিৎ রায়ের ছবি জটায়ুর মতো। দেখবেন তারা সব থেকে পকেটে করে বেশি চিরুনি নিয়ে ঘোরে, যাতে ওই 4টে চুল না হাওয়ায় উড়ে যায়। তৃণমূলের কথা এইরকম লাগলো। ভালো, খুব ভালো, ওই আনন্দে থাকুক। টাক মাথায় চিরুনি দিলে সুড়সুড়ি লাগে খুব, কিন্তু চুলের ডিজাইন করা যায় না। এটাও বলা হয় যে বিজেপিতে নাকি প্রচুর লবি, শ্রমিক একটা লবি, শুভেন্দু একটা লবি, এরকম বিভিন্ন লবি। তো সেই লবির মধ্যে বিজেপিতে রুদ্রনীল ঘোষ কোন লবি? বিজেপি লবি বলতে কি ধরনের লবি? এ এ দলের লোক, এ আমার লোক, এটা কারা বলে? অভিযোগ উঠছে আর কি। দেখুন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তম আমার বেশি পছন্দের না সৌমিত্র, বিকাশ রায়, নাকি উৎপল দত্ত, এই নিয়ে বাংলা সিনেমার ফ্যানেদের মধ্যে সারাক্ষণ একটা আলোচনা হয়। এটার মধ্যে অন্য কারুর প্রতি কারুর ঘৃণা নেই, এটা ভালোবাসা। আমরা ছোটবেলায় স্কুলে 4-5 জন মাস্টারমশাইয়ের মধ্যে বা দিদিমণের মধ্যে একজনকে বেছে নিতাম, আমার কাকে ভালো লাগছে। এটা লবি নাকি? তো যাই হোক, কি হয়, বিজেপির বিরুদ্ধে ঠিক কি কি কথা বলা হবে এই নিয়ে ভাবতে ভাবতে পিসির লবি, ভাইপোর লবি, তার বাড়িতে কার্তিকের লবি, বাবুনের লবি, কাজুরি দেবীর লবি, লতা দেবীর লবি, এই যে বিভিন্ন যে একটা অপূর্ব প্রক্রিয়া। তারপর আপনার তৃণমূলের ধরুন মিছিলের সবার শেষে যে হাঁটছে বেচারা, চুরির থেকে যে হয়তো 13 টাকা পায়, প্রথম লোকটা কিন্তু 13 লক্ষ পায়। 13 লক্ষ, 15 লক্ষ ঝেড়েছে, 13 লক্ষ পায়। এই যে নানাবিধ লবি, লবি নিয়ে আলোচনা করতে গেলে আমার মনে হয় যে তৃণমূলকে নিয়ে আলোচনা করা উচিত। আর যদি বিজেপির লবি কোনো কিছু থেকে থাকে, তাহলে হচ্ছে যে তৃণমূলকে কোন অস্ত্রে ধরাশায়ী করব, সেইটা নিয়ে বোধহয় আলোচনার লবি। কেউ বলছেন যুদ্ধে নামতে গেলে তীর ধনুক নিয়ে আসুন, কেউ বলছেন না তরোয়াল হবে বেস্ট, কেউ বলছেন যে না গদা। ওই বাংলা সিনেমাতে উত্তম আর সুচিত্রার যেমন রয়েছে, যেমন উত্তমবাবু সুপ্রিয়া দেবী ছিল, উত্তমবাবু সাবিত্রী দেবী ছিল, যেমন সৌমিত্র ছিলেন। বাংলা সিনেমার বিরুদ্ধে নাকি কেউ? প্রত্যেকে তো একটা আঙ্গিক,
সেই আঙ্গিকের তো পছন্দের রূপ থাকতে পারে। বিজেপিতে তেমনটাই রয়েছে, আলাদা আলাদা টাইপের ওই রকম লবি নয়। দেখুন, অর্থনৈতিক দলের যে লবি সেটাকে নিয়ে পশ্চিমবঙ্গ সারাক্ষণ দেখতে পাচ্ছেন, এ ওকে খুন করে দিচ্ছে, এ তাকে মেরে দিচ্ছে, রোজ ঘটছে। আমি চাই তৃণমূল দলটা এই কারণে উঠে যাক, যাতে আর নিজেদের হাতে নিজেদের কাউকে না খুন হতে হয়। আবারও 2021 থেকে 26-এর প্রসঙ্গ তুলছি। 2021 থেকে 26-এ আমাদের রাজ্যে এমন অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো ইস্যু হতে পারতো। অভিযোগ বিজেপি সেগুলোকে কেটার করেনি। আরজিকর ঘটনার মতো ঘটনা ঘটেছে। এটা নিয়ে তুমি কি বলবে? যারা একটু আহ সচেতন, মানে যারা চোখ কান খোলা রাখেন, তারা স্পষ্টত কিন্তু একটা জিনিস খুব ভালো করে জানেন। যদি আমি আরজি করের প্রসঙ্গ তুলি, আরজি করের মামলা খুব অদ্ভুত রকম ভাবে যদি দেখেন, যে কোনো মামলা শাস্তিযোগ্য জায়গায় পৌঁছতে গেলে সবার আগে প্রয়োজন পড়ে হচ্ছে প্রথম 2-3 দিনে যা ঘটনা ঘটলো বা এভিডেন্স পাওয়া গেল। আপনি আমি সবাই রাজ্যে গেছি, বহু মানুষই রাজ্যে গেছেন। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য শুধু রাত জায়গাটাকে আপত্তি জানিয়েছিলেন, এই মিছিল টিছিল করাটাকে, প্রতিবাদ করাটাকে, কেন জানি না। তো তার বাকিদের মুখ থেকে এরকম শুনিনি। তো যারাই নেমেছেন, আমরা দেখেছি যে কি কি পরিকল্পনাতে এই তথ্য প্রমাণটা যাতে চূড়ান্ত জায়গায় পৌঁছতে গিয়ে গন্ডগোলে বা ধাঁধার মধ্যে পড়ে যাওয়া হয়, পুলিশ দিয়ে পরিকল্পিতভাবে ওয়াশ আউট করা হয়েছে। আপনার বেসিকটাকেই কেটে দেওয়া হয়েছে। এবং তারপর খুব অদ্ভুত রকম ভাবে সম্মানীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন চন্দ্রচূড় বাবু মামলাটা খুব সফলতার সঙ্গে হাইকোর্ট যা চুলচেরা বিশ্লেষণ করে সেই হাত থেকে পরিষ্কার তুলে নিলেন। এবং তারপর প্রায় একটা, বাংলা একটা কথা বলে যে পিন্ডি চটকানো, সেইরকম জায়গায় নিয়ে এসে এখন ছেড়ে দিলেন। আপনি কার বিরুদ্ধে কথা বলবেন? এমনটা না হওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্টের ওপরে তো পরিষ্কার আমাদের কারুর, আপনি আমি আমাদের দেশে কারুরই আমরা সমালোচনা করতে পারি যে এই রায় আমাদের পছন্দ হয়নি, কিন্তু এই রায় মানবো না, এ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ বলতে পারে না। দিয়ে দাও, দেব না, নেই, এ বহু আদেশ মানেন না, কোটফটি পারলে তুলে দেয়। তো যাই হোক, যেভাবে ঘটনাটা ঘটেছে, এখানে কোথাও একটা জুডিশিয়ারির ক্ষেত্রে সফলতার জায়গায় পৌঁছতে গিয়েও ধোঁয়াশা তৈরি করে দেওয়া যেন হলো। আর এই জুডিশিয়ারির নিয়ন্ত্রণ কারুর হাতে নেই, তারা নিজেদের মতো সক্রিয়তায় চলেন, তাদের উপরে আমরা কেউই ফাইনাল কথা বলতে পারি না। যেমন এখন এসআইআর বৈধ ভোটার যে তালিকার এখন ঝাড়াই বাছাই চলছে, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, যা বাংলা করলে তথ্যগত অসঙ্গতি হয় কিনা জানি না, আসলে তথ্যগত অসঙ্গতির ব্যাপার যেটা চলছেন, সেখানে এই বিচারপতিরাই কিন্তু দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের নির্দেশে। আপনার আমার পছন্দ হোক না হোক, তারাই শেষ কথা বলবে এই দেশে। কোনো রাজনৈতিক দল বলবার ক্ষমতা রাখে না, কোনো প্রফেশনাল লোকও কথা বলবার ক্ষমতা রাখে না। তো ফলত পরিষ্কার যে ঘটনাটা ঘটেছে, সেখানে বিজেপি কি করবে? এই রাজ্য শাসন করে তো পরিষ্কার তৃণমূল, এবং তার পুলিশ যে ক্রিমিনালদের ধরে না, এ তো নতুন কথা নয়। আমাদের কথা যারা শুনছেন, যারা সোশ্যাল মিডিয়া অন্তত কিছু লেখেন, আমার পাড়ার কাউন্সিলর চোর বললেই তিনি অ্যারেস্ট হয়ে যাবেন। চায়ের দোকানে বসে তৃণমূলের নেতারা খারাপ, ঘুষ নিচ্ছে, চুরি করছে, এটা বলতে পারেন না, অ্যারেস্ট হয়ে যান। তো আমার রাজ্যের পুলিশের প্রতি এই বন্ধন কেটে যাক, আমরা প্রত্যেকেই চাই। এই চাপটা কেটে যাক, প্রত্যেকেই চাই। তাদের মধ্যে প্রচুর এফিশিয়েন্ট মানুষ আছেন যারা ভালো কাজ করতে চান, আমরা চাই। কিন্তু এই রাজ্যে তৃণমূলীয় শাসনে এই বিষয়টা কিন্তু কখনো সম্ভব নয়। আর বিচার ব্যবস্থার উপরে আমরা সমালোচনা করতে পারি রায় পছন্দ না হলে। তারা যদি চান যে কোনো কিছুকে তামাদি হয়ে যাবে, আমরাও দেখব, তাহলে কিছু করার নেই, দুর্ভাগ্যজনক। তবে যেটা যে হলো, সেটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় তো হলো না এখনো।
একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রতিবারই ভোটের আগে বিজেপি দলের শীর্ষ নেতারা পশ্চিমবঙ্গে আসেন। সেটাই তো স্বাভাবিক। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে এইটা একটা বিজেপির রাজ্যের একটা সাংগঠনিক দুর্বলতা কোথাও কোথাও গিয়ে। না না, একদমই নয়। আপনি তখন খুব ছোট হবেন। তখন সিপিএম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকের লম্ফের মতো অবস্থা নয় যে টিম টিম করে জ্বলছে। অনেক জায়গাতেই সিপিএম এর অন্তত দু একটা মোমবাতিও জ্বলত। সেই সময় সুরজিৎ সিং বর্নালা, হরকিষাণ সিং সুরজিৎ, সেখানে তারপর প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, আরো বিভিন্ন বিভিন্ন জটিল নাম আছে যে টাইটেল গুলো মনে রেখে দেওয়া বাঙালির পক্ষে সহজ নয়। তারা কিন্তু রেগুলার কদম তাল করতে করতেও আসতেন। এমন ইভেন সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তারা কিন্তু কয়েকজন আসতেন, যতক্ষণ না তারা দেহ রেখেছেন। সময়ের ডাকে তারা চলে গেছেন অনেকেই। কংগ্রেসের সময়তেও তারা আসতেন। প্রণব মুখার্জিদের মতো যখন তিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, কংগ্রেসেরও বহু নেতারা আসতেন এবং তারা হিন্দি ভাষাতেই কথা বলতেন। ভারতবর্ষের সব থেকে বেশি চালু ভাষা। সেখানে তখন এরা মনে হতো না। আর পশ্চিমবঙ্গ কখনো এ সমস্ত নিয়ে কোনোদিন ভাবতোই না। আমাদের ঠাকুমাদের বললেও তাই, রিক্সাই দাঁড়াও, হামকো আস্তে কারকে উপর মে তোলো যাতে কোমরে না লাগতা হয়, এইভাবে বলতেন। তখন তো এই বিদ্বেষটা ছিল না। এই বিজ্ঞাপনটা কে তৈরি করলো আমি জানি না। কোনো পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের মতো কিছু কিছু ঘুরঘুর করে লোকজন, আজে বাজে কথাবার্তা বলে। আমি জানি না এই যে বাংলা ও বাঙালির দল, যারা বাংলার বাঙালিকে পরিযায়ী করে বিদায় করেছে আর গর্ব করে, যারা বাংলা এবং বাঙালি যারা আইকন রয়েছেন, তাদের রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী গলার ঘেমো গামছাটা বিদ্যাসাগরের গলায় পরিয়ে দেয়, তাদের পরিষ্কার বিভিন্ন নেতারা নিজেদের নম্বর বাড়াতে বাংলার বাঙালির অস্মিতাকে ছোট করতে গিয়ে পরিষ্কার যারা বলেন যে শ্রীচৈতন্য দেবের নবতম রূপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনতে হয়। কত লোকের কান খারাপ হয়ে গেছে, কান দিয়ে পুঁজ রক্ত পড়ছে। একটু অনুসন্ধান করলেই আপনারা পেয়ে যাবেন যে ইএনটি পেশেন্ট বেড়ে গেছে এদের জন্য। তো সেখানে বাংলা আর বাঙালির অস্মিতার বিষয়টা কোথায় গেল? এই দেখুন, রাজীব কুমারের থেকে বড় বাঙালি আর কেউ আছে? ইউসুফ পাঠানের থেকে বড় বাঙালি কেউ আছে? মেনকা গুরুস্বামীর মতো বড় বাঙালি কেউ আছে? ভারতীয় জনতা পার্টির এটাকে নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যখন বাংলা বাঙালির কথাবার্তা বলে মানুষ খেপাবার চেষ্টা করে, বড় বড় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন, কারণ তাদের দেখুন একটা লোকাল কমিটি, এটা লোকাল পার্টি, একটা দল, তারা বিভিন্ন প্রদেশে গিয়ে বিভিন্ন রকম লোকজনের সঙ্গে কথা বলে এসেছেন। গোয়ায় গেছিলেন ইলেকশন জিততে, জিততে পারেননি। কেউ বলেছে যে নুলিয়াকে পয়সা না দিয়ে গোয়ায় চান করে চলে এসেছে, সেই নুলিয়া তৃণমূলের লোককে এখনো খুঁজছে। এখন আমরা কি করব তারা যদি সিট না পায়? মেঘালয় গিয়ে এমন মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় কি সমস্ত পাখির লেজা গিয়ে কাকু বললেন, তারপরে কালীঘাটের কাকু অ্যারেস্ট ফ্যারেস্ট হয়ে গিয়ে গলায় কি হয়ে গেল। এখন তারা যদি অন্য রাজ্যে গিয়ে কিছু না করতে পারে, তো ভারতীয় জনতা পার্টি কি করবে? আর তাদের যখন সর্বভারতীয় দল, এত বড় দল, তার নেতারা এখানে আসবেন, এটা তো খুব স্বাভাবিক। তা দিয়ে কি হয়? ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল, যেখানে রাজধানী থাকে সেখানে সব মানুষেরা থাকে। যেমন দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা ছোট পশ্চিমবঙ্গ আছে, যেখানে মা কালীর মন্দির আর ভ্যারাইটি মাছ যা হয়তো আমাদের এখানে কম পাওয়া যায়, সমস্ত ঢালাও। তো এই সমস্ত কথাগুলো যারা বলেন আর কি, আমরা সময় নষ্ট করেন। ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকা বিজেপির নেতৃত্ব তারা আসছেন, নরেন্দ্র মোদীজি আসছেন, অমিত শাহজি আসছেন, আমাদের দল, আমাদের নেতা। কি করা যাবে এখন? পৃথিবীর সব থেকে বড় দল, ভারতবর্ষের সব থেকে বড় দল, তাদের যেখানেই নির্বাচন হবে সেখানে যাবেন। যেমন অন্য রাজ্যে নির্বাচন হতে গেলে যখন হয়, তখন আমার রাজ্যের নেতাদের পাঠানো হয়। যেমন ত্রিপুরা নির্বাচন হলো, আমাকে যেতে হয়েছিল, আমাদের বহু লোককে যেতে হয়, এটাই তো নিয়ম। এখন তৃণমূল যদি গরিবের সংসার হয়, সে এখন কোথায় যাবে? তার দল এখন কোথাও নেই, আর এমনি লোকে ডাকতে ভয় পাচ্ছে। বামেরা বলছে যে বিজেপি চায় না যে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার হোক। তাহলে কি সেটিং তত্ত্ব সত্যি? দেখুন, বামেদের না যে কোনো দিন কেউ কৌটো ফৌটের মধ্যে পুলে ফেরতে পারে, যাতে এই ভাট না বকে। খুব গম্ভীর মুখে এমন ভাট দিয়েছে, এইটা করতে করতে তারা শূন্য হয়েছে। স্বেচ্ছা মৃত্যু, মানুষ বোঝে না, ভুল বুঝলো, সব দোষ মানুষের। এইটা করতে করতে গিয়ে পরিষ্কার তাদের প্রদীপ নিবু নিবু।
কোনো দল একেবারেই শূন্য হয়ে যাক, মিলিয়ে যাক, এটা কোনো রাজনৈতিক অভিপ্রায় হতে পারে না। কারণ থাকবে, সবাই নিজেদের মতো থাকবে। কিন্তু টেলিভিশন চ্যানেলে বড় বড় কথাবার্তা বলার, মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দেওয়া ছাড়া তাদের কোনো ভোটার নেই। এবারে মানুষ জানে যে ওদের ভোট দেওয়া মানে ভোটটাকে নষ্ট করা। মিলিয়ে দেখে নেবেন যে এই ভোটটাই পরিষ্কার বেশি করে ভারতীয় জনতা পার্টিতে আবার আসবে। এই কয়েকজন বিকাশ ভট্টাচার্য কি বললেন, কয়েকজন সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম কি বললেন, বা বয়োজ্যেষ্ঠ বিমান বসু কাঁপা কাঁপা হাতে কেন চা খেলেন, এই নিয়ে যে আলোচনাটা কয়েকজন করেন, ওটা ওই অবধিই সীমাবদ্ধ। বিমানবাবু ভালো থাকুন, সুস্থ থাকুন, তার সুস্থতা কামনা করি। কিন্তু আমাদের কয়েকজন পশ্চিমবঙ্গে মানুষ রয়েছেন, মানে র চা খেলেও মনে করেন সিপিএম ফিরে আসছে, লাল চা। তো এটা দুর্ভাগ্যজনক। মানে মাঝখানে কিছু সাধু সন্ন্যাসী যাচ্ছিল লাল কাপড় পরে, ভেবেছিল সিপিএম ঝান্ডা নিয়ে বেরিয়েছে, দৌড়ে গিয়েছিল আমাদের লোক, তারপর গিয়ে দেখেছে তিলক জটা আবার ফিরে এসেছে। এই সমস্ত ভাবনাগুলো বন্ধ করা উচিত ওদের। তবে ওরা কি করবে, ওদের ব্যাপার। তবে মানুষকে ছোট করা, নিজে সম্পূর্ণ সেটিং এ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের INDIA জোটে থেকে তৃণমূলের হাতে যাদের দলের কর্মীরা খুন হয়, তাদের সঙ্গে একই বেঞ্চে যখন জোট করতে পারে, তাদের আর কোনো কিছু নিয়ে না বলাই উচিত। বাংলার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে মার খেয়েছে, এমনকি মৃত্যুও হয়েছে। এইটাই এখন মানে বাঙালি অস্মিতাই হচ্ছে তৃণমূলের মেন ইস্যু। কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিজেপি বাঙালির হতে পারছে না কোনোভাবে। বুঝতে পারলাম না। দেখুন, এগুলো তৃণমূলীয় তত্ত্ব, আপনি যেগুলো শুনেছেন, এই ধরনের তত্ত্বকে হালকা হালকা করে সাপোর্ট করে হচ্ছে CPIM, বকারান্তরে ঘুরিয়ে পিছে, না না ও আমাদের কেউ নয়, পিস্তুত বোন হয় টাইপের গল্প। তো যাই হোক না কেন, আচ্ছা, আমার আপনার পাড়া থেকে, এলাকা থেকে যাদের কথা আমাদের শুনছেন, সেখানে প্রচুর ছেলে মেয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চাকরি করে। একটা মৃতদেহ দেখাতে পারবেন তাদের? একটা ছেলে মেয়ে ফোন করেছে, ব্যাঙ্গালোরে, মহারাষ্ট্রে, বাকি সব জায়গায় তো ছড়িয়ে গেছে। পড়াশোনা করেছে, যেখানে পশ্চিমবঙ্গে কাজ নেই তারা গেছেন। আপনিও যান, নিশ্চয়ই আপনার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে। তারা বলছে না কেন আমরা খারাপ আছি, আমাদের গালাগাল দিচ্ছে। ব্যাঙ্গালোরে 13 লক্ষ বাঙালি আছে, বোম্বেতেও প্রায় 15 লক্ষের মতো, দিল্লিতে আর একটু বেশি, বাকি অন্যান্য রাজ্যেও রয়েছে হিউজ। তারা তো বলছেন না। খালি গরিব মানুষকে কেন মুরগি করা হচ্ছে বলুন তো? তাদের মারা গেলেই বলতে হবে যে পরিষ্কার এই কারণে। আপনি কি অস্বীকার করতে পারবেন যে এখান থেকে নাগাড়ে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে? এই কথা তো সপাটে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী মঞ্চ থেকে বলেছেন, আপনারা চলে আসুন, ভোটের আগে ভোটার কার্ড বানিয়ে দেব, বলেননি? তথ্য তো তারা এখান থেকে ছড়িয়ে পড়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এটা কি ধর্মশালা নাকি? মানে আমার রাজ্যের হিন্দু, আমার রাজ্যের মুসলমান, তারা খেতে পাবে না, বেশ কিছু লোকজন তৃণমূলের ভোটার হবে বলে তাকে আমি বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাকে কার্ড বানিয়ে দেব। যদি এক থালা চাল আসে আমার জন্য, আমাদের দুজনের জন্য 2 থালা আসে, তার জায়গায় একজন উড়ে এসে জুড়ে বসলো যে আমার দেশের হিন্দু নয়, আমার দেশের মুসলমান নয়, আমার দেশের মানুষ নয়, আমার দেশের কেউ নয়। সারা পৃথিবীতে এই ধরনের পরিষ্কার এসে বৈশাখ এসের মতো বর্ডার খুলে রেখে দেয় কেউ? হাইকোর্টে তো প্রমাণিত হয়ে গেছে যে 8 বার কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছিল, বিচারপতি কড়াভাবে বলে দিয়েছে ফেন্সিং এর জন্য জমি দিন। তৃণমূলকে দেখুন, এটা কথা বলে না ভদ্রলোকের এক কথা, তেমনই তৃণমূলের কিন্তু এক কথা, বলেছে ওই বর্ডার দেওয়ার টাকাটা আমাদের দিয়ে দিক না, ওখান থেকে কাঁটাতার থেকেও ঝাড়বে। কি বলুন দেখিনি? তো যাই হোক, এরা এখান থেকে ঢুকেছে এবং ছড়িয়ে গেছে। ওরাও বাংলা বলে, আমরাও বলি। আর বর্ডার লাইনের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, সেখানে ভারসাম্য কিভাবে চেঞ্জ হয়েছে ডেমোগ্রাফি সবাই জানে, সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএম ওই 8 থেকে 11 তিনি প্রমাণ দিতেন, চিৎকার করতেন। 2015-তে বলেছিলেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট দেখুন এক হয়ে গেছে। আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। সিপিএম ভোটে জিততে পারবে না বলে, পশ্চিমবঙ্গের মানুষ ক্ষেপে আছে বলে বাংলাদেশ থেকে মুসলমান ঢোকাচ্ছে আর ভোটার বানাচ্ছে। ভোটার লিস্ট ঠিক করুন। তখন তিনি SIR এর বিরোধিতা করবার মতো বলেননি, উল্টো কথাটা বলেছিলেন।
তিনি তো আন্দোলন করেছিলেন এই ভেজাল ভোটটাকে কাটাবার জন্য, বলেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্র চাই, বলেছিলেন তো তিনি। তিনি তো স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অনুপ্রবেশে যে সিপিএম জিতছে, ভুয়ো ভোটার তালিকা রেখে দিচ্ছে, সেইটার সংস্কারের জন্য এবং ওই বর্ডারের যাতে নিরাপত্তার বন্দোবস্ত করা হয় তার জন্য। তারপর তিনি শাসন ক্ষমতায় এলেন, তারপর তিনি ওই অনুপ্রবেশকারীদের দিয়ে কি করে সাম্রাজ্য বাড়িয়ে তুলবেন সেই সিলেবাসটাকে আরো শিল্পের জায়গায় নিয়ে চলে গেলেন এবং দেশের ক্ষতি করলেন। কোন দেশে হয় বলুন তো, কোন দেশে হয়? শুভেন্দু অধিকারী দুটি কনস্টিটুয়েন্সি থেকে প্রার্থী হচ্ছেন, এইটা কি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ। তার মতো এত লড়াকু একজন নেতা নাকি প্রার্থী দিতে পারছেন না? একদম এরকম নয়। দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে দাঁড়ায়, তার দম রয়েছে দুটো ওয়েট নেবার, এবং সেটা তিনি মনে করেছেন, এরকম কোনো কারণ নেই, এটা দল মনে করেছে। দল কনফিডেন্ট তার উপরে যে তিনি দুটো সামলাবার ক্ষমতা রাখেন। সিম্পল। এটা নিয়ে তৃণমূলের টেনশন শুরু হয়ে গেছে। আরেকটিও প্রশ্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, দু দফায় ভোট হচ্ছে, এটা রুদ্রনীল ঘোষের কাছে এবং বিজেপির কাছে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? পশ্চিমবঙ্গের মানুষের কাছে অ্যাডভান্টেজ। তৃণমূলের যে ক্রিমিনাল বাহিনীর আদান প্রদান ঘটতো, তাতে বড় ঘাটতি হতে চলেছে এবার। এটা তৃণমূলের জন্য অত্যন্ত দুঃখের খবর। বাকি বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং তাদের মধ্যে বামেরা পড়ে, শ্যামেরাও পড়ে, তারা সবাই কিন্তু পরিষ্কার এই কম দফায় ভোটে সবকটি রাজনৈতিক দল ক্রিমিনালদের আশ্রয়দাতা তৃণমূল ছাড়া বাকি সবাই সম্মতি প্রদান করেছে। 100 দিনের কাজে অভিযোগ যে 100 দিনের কাজে বকেয়াটাকে এখনো মেলেনি, তার মধ্যেই গ্যাস সংকট। বিজেপি কিভাবে মোকাবিলা করবে এই ইস্যুগুলোকে? গ্যাস সংকট তো কেটে গেছে। আপনার বাড়িতে আপনি জিজ্ঞেস করুন, যারা আমাদের কথা শুনছেন তাদের বাড়িতে রান্না বান্না বন্ধ হয়ে গেছে কিনা। 2-3 দিনের একটা হুড়োহুড়ি তৈরি হলো রাস্তাঘাটে, আর হাহাকার। আর মিডিয়ার যে নিউজ চ্যানেলগুলো রয়েছে যারা সারাক্ষণ এই নিউজ দেখায়, তারা দেখাতে পাচ্ছে আর নেই। তো একটা কালোবাজারির অঙ্ক তৈরি করা হয়েছিল, যেই দেখেছে যে যুদ্ধ হচ্ছে, ক্রাইসিস হতে পারে। ভারত সরকার থেকে একবারও বলা হয়েছিল যে পরিষ্কার আর 2 দিনের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে, ভয়ঙ্কর, আপনারা তাড়াতাড়ি গ্যাস তুলুন? না তো, মজুদ তো আছেই, মজুদ তো থাকেই। সারা পৃথিবীতে তেল এবং জ্বালানি এবং গ্যাস বন্ধ হয়ে গেছিল, যা এই তেলের দেশগুলো থেকে আসে। এবারে ইসলামিক কান্ট্রিগুলো নিজেদের মধ্যে একে অপরকে তারা বোম মারছে, খতম করছে, দুর্ভাগ্যজনক। তো এবার তাদের মধ্যে গন্ডগোলটা লাগলো, সারা পৃথিবী এফেক্টেড। কিন্তু আপনারা দেখে নিলেন তো যে পরিষ্কার এখন তো যখন আমি কথা বলছি তখন তো ভারতের জাহাজের পর জাহাজ তেল ভরা হচ্ছে এবং এখানে আসবার ছাড়পত্র তো পেয়ে গেছে। তো ডেফিনেটলি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করকে, যে তারাই সমস্যার সমাধান করে দিয়েছেন। ভারতবর্ষের অভাব কোনো কিছু নেই, কিন্তু কালোবাজারিরা এই ধরনের ক্রাইসিস তৈরি করতে পারলে ব্ল্যাকে এই গ্যাসগুলোকে বেচে দিতে তাদের সুবিধে হয় এবং টাকা লাভ করতে সুবিধা। এর সঙ্গে নিশ্চয়ই তৃণমূল আছে, যেখানে টাকা আছে সেখানে তৃণমূল থাকতে পারে না, হতে পারে না। শেষ প্রশ্ন, বিজেপি কর্মী রুদ্রনীল ঘোষ নয়, বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ কতটা কনফিডেন্ট? মানে 100% কনফিডেন্ট বলা ফলা কি মানে যেতে পারে? তাহলে বলবো যে ভারতীয় জনতা পার্টির আশা এই পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায়, তা নিয়ে যতটা কনফিডেন্ট আমার প্রার্থী হিসেবে শিবপুরের মানুষকে সঙ্গে নিয়ে, আমার জন্মভিটের মানুষকে সঙ্গে নিয়ে, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা সঙ্গে নিয়ে জেতার ব্যাপারে আমি ততটাই কনফিডেন্ট। একবার কথা হয়েছে ওখানকার বাসিন্দাদের সঙ্গে, কি সমস্যা না সমস্যা ফোনে? আমি আসলে মাঝখানে ঠান্ডা গরম কাশি হয়ে গেছে বলে কাপ সিরাপ খেয়ে একটুখানি ঘুমোচ্ছিলাম, তারপর লাগাতার ফোন আসতে শুরু করে ডেফিনেটলি মিডিয়ার বন্ধু বান্ধবদের, যেটা আসা খুব স্বাভাবিক, এবং তার সঙ্গে সঙ্গে হাওড়ার আমার প্রতিবেশীদের ফোন আসা শুরু হয়। সে এর থেকে আর ভালো অনুভূতি কি হতে পারে? তারপর তো আমার হাওড়ার যারা রাজনৈতিক কর্মী বন্ধুরা রয়েছেন তাদের ফোন আসা শুরু হয়, রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বের ফোন আসা শুরু হয়, যেগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। সো বেশি ভালো লাগার জায়গাটা হচ্ছে যারা রাজনীতি করেন না, সাধারণ মানুষ, যারা আমাদের দিদি, কাকিমা, কাকু, জেঠু, তারা ফোন করেছেন, বাবাই তোকে রোজ দেখতে পাবো এবার। সো ইটস এনাফ ভালোবাসার জায়গা থেকে। থ্যাংক ইউ রুদ্রনীল দা।
আমাদের শেষ হলো। আপাতত দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। ওয়ালের অনেক আড্ডা, আলোচনা, তথ্য, ইনফরমেশন জানতে একটা নোটিফিকেশন বেল আইকন আছে, ওটা ক্লিক করুন। আর আমার সঙ্গে ক্যামেরায় সায়নী, আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।